একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন। স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট্ট পাথরটিকে সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরটির দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই, দেখছো, আমরা দুজনেই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে। আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল, আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। গল্পটি থেকে কি শিখলাম? কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে, একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবে। প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন বয়স্ক একজন মানুষ। সবসময় হাসি মুখ, বেশ বিনীত ব্যবহার, সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন। খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি। কখনো দেখিনি দোকানিকে প্রতিদানে ধন্যবাদ জানাতে। খিটখিটে মেজাজের দোকানির কাছে ভালো ব্যবহার কেউ প্রত্যাশা করে না, তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমার অবাক লাগলো বুড়ো মানুষটি দিনের পর দিন এই সৌজন্য বোধটুকু বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে। আমার সাথে কেউ এমন রুড ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না। তাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে বসলাম মানুষটিকে, আচ্ছা, এই দোকানে এত অসৌজন্যমূলক আচরণ করে আপনি তবু মিষ্টি ব্যবহার কিভাবে করেন তার সাথে? মানুষটি একগাল হেসে বললেন, আমাদের সৌজন্য, ভালোবাসা, সুখ, এই বিষয়গুলো কি অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত? তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে, পৃথিবীর কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে। আমি তাই সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব, সমান মর্যাদা দেব। মানুষটি প্রতিদানে কি করলো সেটি আমার কাছে মুখ্য নয়। তুমি কি করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয়, আরেকজনের প্রতিক্রিয়ার উপর তোমার সুখ দুঃখ ভালো মন্দ নির্ভর করে, তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? জীবন প্রতিযোগিতার, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে। তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয়, এটি একান্তই নিজের সাথে, প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায়। অনেক দিন আগের কথা, নীল আকাশের নিচে, নীল সাগরের নীল পানিতে নীল জেলের বাস ছিল। তার নাম নীল কেন রাখা হয়েছে তা কেউ জানত না, কিন্তু কাকতালীয়ভাবে নীল জেলের বেঁচে থাকার মাঝে প্রকৃতির কত নীলেরই সমাগম হয়েছিল। ছোট্ট নীল জেলে প্রতিদিনেই তার বাবাকে মাছ ধরতে সাহায্য করতে সাগরে আসত। সে খুব উদার ছিল,
বাবার অলক্ষ্যে অনেক বাচ্চা মাছকেই সে পানিতে ছেড়ে দিত। বাবার জালে আটকে থাকা মাছগুলো দেখে তার অনেক কষ্ট হতো, কেমন ছটফট করতো ওগুলো। একদিন হলো কি, নীল জেলের বাবার জালে একটা কচ্ছপ আটকা পড়ল। কচ্ছপরা সবসময় ভান ধরে থাকতে পছন্দ করে। জালে আটকে যাওয়া কচ্ছপটিও মরার মতো চুপটি মেরে রইল। নীল জেলের বাবা সেটিকে মরা মনে করে নৌকাতে ফেলে রাখল। এদিকে কচ্ছপ ছানার যায় যায় অবস্থা, পানি ছাড়া আর কতক্ষণ বেঁচে থাকা যায়। সেদিন নীল আকাশের প্রখর সূর্যটা একটুও বিশ্রাম নিচ্ছিল না। প্রচণ্ড রোদে কচ্ছপ ছানার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবার জোগাড়। কচ্ছপ ছানা দুর্বল হয়ে গেলেও বুদ্ধি লোপ পায়নি। সে অনেকক্ষণ ধরেই খেয়াল করছিল নীলের কাণ্ডকারখানা। সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছে, তাই সে মনে মনে চিন্তা করছিল কখন সে নীলের চোখে পড়বে। বাবার সাথে মাছ সংগ্রহ করতে করতে নীল জেলে হাঁপিয়ে উঠেছিল। একটু বিশ্রাম নিবে বলে বসল, কিন্তু ভুল করে কচ্ছপ ছানাটির উপরেই বসে পড়ল। ছোট্ট কচ্ছপ অনেক কষ্টে নড়ে উঠল। নীল ভয় পেয়ে গেল, তার নিচ থেকে কে নড়ছে। উঠে বসতেই দেখল সে ছোট্ট একটা কচ্ছপের উপর বসেছিল। কচ্ছপটির জন্য তার খুব মায়া হলো। সে কচ্ছপটিকে আদরের সাথে হাতে নিল। মনে করছিল কচ্ছপটি মারা গেছে, কিন্তু কচ্ছপটি তার খোলসের ভিতর থেকে মাথা বের করলো। তা দেখে নীলের আনন্দকে দেখে সে নাচতে লাগলো। নীল হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল, কারণ কেউ তাকে ডাকছিল, কিন্তু সে তা বুঝতে পারছিল না। এক সময় বুঝতে পারল তার হাতে থাকা কচ্ছপটি তাকে ডাকছে। কচ্ছপটি মাথা বের করে কাঁদো কাঁদো হয়ে বলল, ও ভাই ছোট্ট জেলে, আমাকে পানিতে ছেড়ে দাও না, আমি কচ্ছপদের কাছে ফিরে যাই। নীলের খুব মায়া হলো, সে তাকে পানিতে ছেড়ে দিল। সন্ধ্যাবেলায় নীল সাগরের মাঝে প্রচণ্ড ঢেউ খেলতে লাগলো। ঝড় উঠেছে, কিন্তু নীলদের নৌকা তখনও পাড়ে আসতে পারেনি। একসময় নীলদের ছোট্ট নৌকাটা ঝড়ের সাথে পাল্লা দিয়ে ভেসে থাকতে পারল না, সেটি ডুবে গেল। বাবা নীলের হাত ধরেছিল, ঢেউয়ের প্রকোপে হাত ছুটে গেল। নীল পানিতে তলিয়ে যেতে লাগলো। সে দেখল পানির তলায় পানিগুলো কেমন ভেঙচি কাটছে, তার দম বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই কিছু একটা তাকে পানির উপরে তুলে ধরল। নীল চেয়ে দেখল তাকে দুটি কচ্ছপ ভাসিয়ে ডাঙায় নিয়ে যাচ্ছে, আর পাশ থেকে কানের কাছে চুপি চুপি কেউ বলে যাচ্ছে, বন্ধু তোমায় প্রতিদান দিয়ে গেলাম।